গত ক্লাসে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট দেখেছিলাম। সো নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমরা বলেছিলাম যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কি আমরা এক্স্যাক্ট আউটপুট পেতে পারবো? সম্ভব মানে অ্যাপ্রক্সিমেট একটা মান হবে, তাই না? যে এক্স্যাক্ট ভ্যালুটা তার হয়তো বা কাছাকাছি একটা মান পেতে পারে। সো সেই হিসেবে নিউমেরিক্যাল মেথডসে আমরা দুই ধরনের নাম্বার টাইপস দেখতে পাই। একটা হচ্ছে এক্স্যাক্ট নাম্বার আর একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। সো এক্স্যাক্ট নাম্বার কোনগুলো এগুলো আমরা মোটামুটি জানি, যে লাইক যেগুলো হচ্ছে ফাইনাইট নাম্বারস থাকে, ঠিক আছে, যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি সেগুলোকে আমরা বলতেছি এক্স্যাক্ট নাম্বার। আর অ্যাপ্রক্সিমেট নাম্বার কোনগুলো, যেগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেট হিসেবে বা এক্স্যাক্ট কি বলে আমরা একটা অ্যাপ্রক্সিমেটেড নাম্বার ধরে নিই, ঠিক আছে, যেটা একটা এক্স্যাক্ট ভ্যালু এক্সিস্ট করে না বা কন্টিনিউয়াস যে নাম্বারগুলো রয়েছে। লাইক আমি গত ক্লাসে বলেছিলাম যে পাই এর ভ্যালু, যে পাই এর ভ্যালু কি একটা কন্টিনিউয়াস ভ্যালু, তাই না? সেখানে আমার ইনফাইনাইট একটা ভ্যালু আছে। সো ইনফাইনাইট ভ্যালু থেকে আমরা হয়তো বা 4টা 5টা ডিজিট বা আমরা কমনলি যেটা ইউজ করি অর্থাৎ ডেসিমাল পয়েন্টের পরে 4টা ডিজিট আছে, 3.1416 এই নাম্বারটা আমরা ইউজ করি। সো এই সকল নাম্বার যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু, কিন্তু আমরা সেগুলোকে একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার হিসেবে ধরে নিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশনগুলো করে থাকি, সেগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেট নাম্বার বলতেছি। সো এখানে আমরা দুইটা নাম্বার নিয়ে কাজ করবো, একটা হচ্ছে এক্সাক্ট নাম্বার আর একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। আচ্ছা, যেহেতু আমরা বলতেছি যে আমরা যখন কোনো একটা ম্যাথ বা কোনো একটা প্রবলেম যখন আমরা সলভ করি তখন কি বলতেছি যে আমরা আমাদের এক্স্যাক্ট ভ্যালুটা পাচ্ছি না, পাচ্ছি কি একটা অ্যাপ্রক্সিমেট। লাইক কোনো একটা প্রবলেমের এক্স্যাক্ট ভ্যালু 4, আমরা পাচ্ছি 3.999। ওকে, সো এই যে ভ্যালুটা পাচ্ছি এটা কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সেটা কি এক্স্যাক্ট ভ্যালু কাছাকাছি আমরা বলতে পারি, তাই না? সো যেহেতু আমরা এক্স্যাক্ট ভ্যালুর কাছাকাছি ভ্যালু পাচ্ছি না, একটা কাছাকাছি ভ্যালু পাচ্ছি বাট এক্স্যাক্ট ভ্যালু না সেটা, সো কি সেখানে অবশ্যই কি একটা ইরর অ্যারাইজ করতেছে, তাই না? সো ইররটাকে আমরা কি বলতে পারি? এক্স্যাক্ট ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, সো নিউমেরিক্যাল কম্পিউটেশন আমরা যে ইররগুলো পাই এগুলোকে আবার বিভিন্ন টাইপসে হচ্ছে ভাগ করা যায়, ঠিক আছে? সো এখানে কিছু টাইপস দেওয়া রয়েছে। লাইক প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে ইনহারেন্ট ইররস। হ্যাঁ, এটা হচ্ছে যদি আমরা যেই মেথডে কাজ করবো সেই মেথডে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে যে ধরনের ইরর অ্যারেজ করে সেটাকে আমরা বেসিক্যালি বলে থাকি ইনহারেন্ট ইরর, অর্থাৎ মেথড থেকে ইনহারেন্ট করে হচ্ছে সেই ইররটা অ্যারেজ করতেছে, ঠিক আছে? দেন সেকেন্ড যেটা সেটা হচ্ছে রাউন্ড অফ ইররস। সো আমরা কি করি, বেসিক্যালি দেখা যায় যে হয়তো বা এরকমই একটা আমি কোনো একটা মেথড থেকে আমি প্রবলেম থেকে যে আউটপুট রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে 3.999, আমরা কি করলাম সেটাকে রাউন্ড করে 4 লিখে দিলাম। এটা আমরা করে থাকি স্ট্যাটিস্টিক্সে বা বিভিন্ন ম্যাথমেটিক্স আমরা এরকম করে থাকি যে রেজাল্ট হয়তো 3.9 আসছে, আমরা রাউন্ড করে কি করছি 4 করে দিয়েছি, তাই না? সো এই রাউন্ডিং করার কারণে কোনো একটা মেথড থেকে রেজাল্টে যে আউটপুট আসছে সেটাকে রাউন্ড করার কারণে যে ইররটা অ্যারাইজ করতেছে এই দুইটা নাম্বারের মধ্যে কি একটা পার্থক্য আছে, স্লাইট ডিফারেন্স থাকলেও কি আছে, তাই না? সো এই যে ইররটা অ্যারাইজ করতেছে সেটাকে আমরা বলতেছি রাউন্ড অফ ইররস। ওকে, বুঝতে পারছি সবাই এটুকু? এটা হচ্ছে দেখেন এখানে বলা আছে errors which exist in the problem either due to approximate given data limitations or computing aids are called as inherent errors. লাইক আমাদের দেখা যায় যখন কোনো একটা মেথড আমরা কমপ্লিট করি আমরা দেখতে পাবেন যে মেথড থেকে আমরা যখন একটা রেজাল্ট ড্রাইভ করি তখন এই মেথডে আমাদের কিছু ডেটাস দেওয়া থাকে, তাই না? লাইক 3টা ডেটা দেওয়া আছে। সো ডেটা থেকে আমরা কোনো একটা রেজাল্ট অ্যানালাইসিস করে বের করতেছি। সো ডেটার সংখ্যা যদি লিমিটেড থাকে, লাইক যত বেশি ডেটা বেশি হয় আমাদের রেজাল্টটা তত বেশি কি এক্স্যাক্ট, ঠিক আছে? সো মেথডেরও কিছু প্রবলেম থাকে এবং মেথড যে ডেটাগুলো উপরে কাজ করতেছে সেই ডেটারও কিছু লিমিটেশনস থাকতে পারে। এই লিমিটেশনস বা মেথডের লিমিটেশনসের কারণে যেই সকলে ইরর অ্যারাইজ করে, অর্থাৎ আমার এক্স্যাক্ট ভ্যালু থেকে যে আমার অ্যাপ্রক্সিমেট
ভ্যালুটা সেটা যতটুকু ভেরি করতেছে তার হিসেবে যে ইরোটা আমরা অ্যারেঞ্জ করতেছি সেটাকে আমরা বলতেছি ইনহেরিট ইরোস, অর্থাৎ ইনহেরিট করতেছে ডেটা লিমিটেশনসের কারণে আর মেথডের লিমিটেশনসের কারণে। তারপর যেটা আছে চপিং ইরোস। चॉपिंग एरर्स और ट्रांकेट एरर्स। चॉपिंग एरर কখন আমরা বলতেছি যখন লাইক আমরা একটা কোনো এখানে একটা एग्जांपल দেওয়া আছে কোনো হয়তো বা কোনো মেথড থেকে আমরা একটা সলিউশন করলাম যেটা এরকম একটা নাম্বার 11.25694। এখন আমাকে বলতেছে যে ডেসিমাল পয়েন্টের পরে তিনটা ডিজিট পর্যন্ত হচ্ছে আমাকে রেজাল্টটা শো করতে বলা হচ্ছে, ঠিক আছে। সো আমরা কি করলাম, এই যে তিনটা ডিজিটটা রেখে বাকি যে ডিজিটটা এগুলোকে আমরা চপ করে ফেলে দিলাম, কেটে ফেলে দিলাম। তো আমরা কি পাচ্ছি 11.256। এখন এইটা আমার এক্সাক্ট ভ্যালু, এটা আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই দুইটা ভ্যালুর মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স সৃষ্টি হচ্ছে, তাই না? সো এই যে এক্সাক্ট ভ্যালু থেকে আমরা কিছু নাম্বারকে চপ করে দিয়ে দেওয়ার কারণে বা বাদ দিয়ে দেওয়ার কারণে যে ইরোটা অ্যারেঞ্জ করতেছে সেটাকে আমরা বলতেছি চপিং ইরর আর ট্রানকেশন ইরর। তো চপিং ইরর আর রাউন্ড অফ ইররের মধ্যে পার্থক্যটা কোথায় কি বলতে পারবো? চপিং ইরর এই যে এই মাত্র দেখলাম চপিং ইরর, তাই না? এর আগে দেখছি রাউন্ড অফ ইরর, এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? যদি এটাকে আমি রাউন্ড অফ করতাম তাহলে তো পুরোটাই তাহলে সম্ভব ওইটা সম্পূর্ণ থাকতো। লাইক তিনটা ডিজিট পর্যন্ত আমি রাউন্ড অফ করতে চাচ্ছি, তাহলে কত আসতো? 7 আসতো, তাই না? রাউন্ড অফ কখন করি? যখন 4 বা 4 এর থেকে বেশি নাম্বারের পরে আর কি বেশি কোনো নাম্বার থেকে তখন আমরা কি করি আগের ডিজিটটাকে 5 এর উপরে, হ্যাঁ মানে 4 এর থেকে উপরে যদি কোনো নাম্বার থাকে তাহলে হচ্ছে আমরা কি করি এই 4টাকে এক বাড়িয়ে দিই, ইনক্রিজ করে দিই, তাই না? আর যদি 4 এর থেকে কম নাম্বার থাকে বা 4 থাকে তাহলে সেম নাম্বারটি আমরা রেখে দিই, কমাই না, সেম নাম্বারটাই। তাহলে পিছে দুটো বাদ দিলে বাকি দুটো সব সেট। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 6টা হয়ে যাচ্ছে কি 7 হয়ে যাচ্ছে। সো রাউন্ড অফ করার সময় আমরা কি করি যদি এইখানে 4 এর থেকে বড় কোনো নাম্বার থাকে, 4 এর থেকে বড় নাম্বার থাকে তাহলে কি করি এই সংখ্যাটাকে আমরা কি করি 5 এর থেকে বড় কত? 4 এর থেকে হ্যাঁ এক আমরা বাড়িয়ে দিই, তাই না? আর ট্রানকেশনের সময় কি করতেছি, এটা কোনো বাড়ানো কমানো কিছু করতেছি না, জাস্ট কি করতেছি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাকি যেটুকু পার্ট আছে সেম অ্যাজ দিস যেরকম ছিল সেরকম আমরা রেখে দিচ্ছি, ঠিক আছে। সো ট্রানকেশন এরর আর চপিং এর মধ্যে এইটুকুই পার্থক্য। যদি আমাদের বলা হয় যে ট্রানকেশন এরর দুটো নাম্বার দিয়ে যদি বলা হয় যে ট্রানকেশন এরর বের করতে আর চপিং এরর বের করতে, জাস্ট এরকম আমরা ফর্মুলা লিখে জাস্ট বলবো যে এখানে আমরা যখন রাউন্ডিং অফ এরর করি সেটা ডেফিনিশনটা দিব, চপিং এরর ডেফিনিশন দেব, দেন হচ্ছে দুইটাকে আমরা বের করে দেব, পারবো না? তারপরে ইরোরগুলো দেখবো, এগুলো আমরা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে ইরোরগুলো ইউজ করবো, এগুলো আমরা বের করে দেখবো, ঠিক আছে। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলোর ফর্মুলাগুলো একটু আমরা মনে রাখা ট্রাই ইজি আছে। আমরা কি বললাম, যখন আমরা কোনো একটা নিউমেরিক্যাল মেথড দিয়ে কোনো একটা প্রবলেমকে সলভ করব তখন তার কি একটা এক্সাক্ট ভ্যালু থাকতে পারে, বাট আমরা কি পাবো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সো আমরা ধরে নিলাম যে মেথড থেকে সলভ করার পরে হয়তো ওই মেথডের এক্সাক্ট ভ্যালু হচ্ছে x,
হচ্ছে অ্যাপ্রক্সিমেট। সো এখানে আমরা যে যে ইরোগুলো পেতে পারি, ফার্স্ট হচ্ছে অ্যাবসলিউট। স্যার ক্লাসরুম চেঞ্জ করতে হবে কেন ম্যাম? স্যার ক্লাসরুমটা চেঞ্জ করতে হবে, সানডে করে ক্লাসরুম চেঞ্জ করে দিতে হবে, ক্লাসরুম চেঞ্জ মানে করা হবে। করাতে হবে আর কি। আমরা এই কাজ করানো করানোর মধ্যে এইভাবে ক্লাস করা হ্যাঁ, এটা খুবই এই রুম আর ওই রুমের এই দুই রুমের এসি দিয়ে অবস্থা। কাজ করে না। এক সপ্তাহ আগে বলছি আমাদের এই সেমিস্টারের ম্যাক্সিমাম ক্লাস এই রুমে, এগুলো তো করা সম্ভব না। আগে তো ঠিক ছিল তাই না? আগে তো এটা নষ্ট এক বছরের উপর। আমি ক্লাস মেবি দেখিনি, 1500 দিয়ে নিয়েছিলাম। এই রুমেরটা আর ওই রুমেরটা, এই দুই রুমেরটা নষ্ট, একটু সমস্যা আছে। প্রচন্ড গরম লাগে। আমরা বলবো না ম্যাম, আপনি একটু শান্তি দিন। এখন ক্লাস যদি শিডিউল না করি, শিডিউল না করতে পারে তাও তো সমস্যা। সবগুলোই আমাদের মানে অন্যতলা আর নয়তলাটা সমস্যা। কিন্তু ওইখানে পুরো অন্য ক্লাস আছে। এখন দেখেন শিডিউল করতে পারি। এটা দেখেন হয় এসি চেঞ্জ করে দিন, না হলে ক্লাস। হ্যাঁ, এসিটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা তো দেখি অ্যাবসলিউট ইরো। অ্যাবসলিউট মান বলতে কি বুঝি আমরা? যে নেগেটিভ থাক বা পজিটিভ থাক, সেখান থেকে আমরা কি পাবো? পজিটিভ মানটা পাবো, তাই না? আচ্ছা, সো এখানেও অ্যাবসলিউট ইরো বলতে বোঝাচ্ছে যে ইরোটা আমরা পাচ্ছি। ইরো বলতে আমরা কি বলছি? যে এক্সাক্ট মান আর অ্যাপ্রক্সিমেট মানের ডিফারেন্স, তাই না? সো এক্সাক্ট মান আমি ধরে নিয়েছি কি x, আর অ্যাপ্রক্সিমেট মান ধরে নিয়েছি x প্রাইম। তাহলে এর অ্যাবসলিউট যে মানটা হবে সেটাই হবে কি আমাদের অ্যাবসলিউট ইরো, ঠিক আছে? সো এক্সাক্ট মান থেকে অ্যাবসলিউট মানকে বিয়োগ করলে যে ভ্যালুটা আমরা পাবো তার অ্যাবসলিউট মানটাই হবে আমাদের অ্যাবসলিউট, ঠিক আছে? এটা হচ্ছে এই বেসিক ফর্মুলা। সো এখানে এই যে দুইটা ভ্যালু দিয়ে দেখানো হয়েছে, দেখেন যে এটা হচ্ছে হয়তো বা এক্সাক্ট মান, এটাকে হচ্ছে অ্যাপ্রক্সিমেট এরকম ধরে নেওয়া হয়েছে, এবং দেখেন তারপরে একটা ইরো অ্যারেঞ্জ করেছে। সো ইরো ওটা উঠে গেল তো এমনিতে মাইনাস প্লাস হয়ে যাবে। মডুলাস করলে তো প্লাস আসবে। মোট করা হচ্ছে না, এখানে তো মাইনাস হবে না, প্লাস হবে। ইরো মাইনাস অটোমেটিক উঠে যাবে। হ্যাঁ, মাইনাস অটোমেটিক উঠে যাবে। ইরোর সবসময় মনে রাখবেন যে ইরোর কখনো নেগেটিভ আসবে না, ইরোর সবসময় আসবে পজিটিভ আসবে, ঠিক আছে? পাঁচের বেশির জন্য মাইনাস চার বেশি পাঁচের জন্য। এইটুকু বুঝতে পারছি ইরোটা কিভাবে বের করছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভ আমাদের নেক্সট ক্লাস ওয়েব সিপি2 এই রুমে আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি রিলেটিভ। রিলেটিভ বলতে কি বুঝি? সংযুক্ত আত্মীয় ম্যাথমেটিক্সের টার্মে যদি আমরা বলি, সংযুক্ত। রিলেটিভ বলতে আমরা বুঝি কোনো কিছুর সাপেক্ষে, লাইক রিলেটিভিটি, আইনস্টাইনের রিলেটিভিটি, তাই না? এটা সাপেক্ষে কোনো কিছুর সাপেক্ষে আমরা দেখাবো, লাইক, ঠিক আছে? সো রিলেটিভ ইরোটা কিভাবে বের করি? কোনো কিছুর সাপেক্ষে বের করি। এই যে ইরোটা, অ্যাবসলিউট ইরোটা যদি আমরা ট্রু ভ্যালুর সাপেক্ষে দেখি, যে ট্রু ভ্যালুর সাপেক্ষে আমার কতটুকু ইরো আসতেছে, ঠিক আছে? রিলেটিভ মনে রাখলেই হবে যে রিলেটিভ মানে হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে। দেখেন এখানে এই যে এটাকে আমার ট্রু ভ্যালুর সাপেক্ষে আমার কতটুকু ইরো অ্যারাইজ করতেছে, সেটা যখন আমরা শুরু করবো তখন সেটাকে আমরা বলবো রিলেটিভ। সো উপরে আমার রিলেটিভ আমি কি বললাম? কোনো কিছুর সাপেক্ষে দেখা দাও। সো এখানে আমরা এইটুকুই আমার অ্যাবসলিউট ইরো, একটু আমরা বলে আসছি, তাই না? বা ইরোর আমরা বলতে পারি, এটাকে আমরা ইরোরই বলে থাকি, অ্যাবসলিউট ইরোটাকে। সো আমরা যখন এই ইরোটাকে হচ্ছে ট্রু ভ্যালুর সাপেক্ষে, অর্থাৎ আমার যেটা এক্সাক্ট ভ্যালু, আসল যে ভ্যালু, হ্যাঁ ট্রু যে ভ্যালুটা, এক্স এর ভ্যালু হচ্ছে এখানে এক্স হচ্ছে ট্রু ভ্যালু ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ কোনো একটা মেথডের ট্রু ভ্যালু হচ্ছে আমার
x আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরা হচ্ছে x প্রাইম। আচ্ছা তাহলে এইটুকু হচ্ছে কি আমার ইরো, x মাইনাস x প্রাইম হচ্ছে আমার ইরো ইরো। নিচে x গুণ করতে x দিয়ে ভাগ করলে ওটা হ্যাঁ, সো এই দেখেন নিচে হচ্ছে যদি x দেখি x এর সাপেক্ষে আমার ইরোর কতটুকু ট্রু ভ্যালু সাপেক্ষে, অর্থাৎ আমার যে আসল যে ভ্যালুটা আসল ভ্যালুর সাপেক্ষে কতটুকু আমার ইরোর আসছে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি রিলেটিভ ইরোর। এবং এটাকে এই যে ই অফ আর দ্বারা প্রকাশ করা হয়, এক এক জায়গায় এক এক রকমভাবে প্রকাশ করা হয়। ইরোর রিলেটিভ হ্যাঁ রিলেটিভ ইরোর, ঠিক আছে। এটাকে যে কোনো ভাবে আপনি প্রকাশ করতে পারেন, এ বি সি ডি দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট ফর্মুলাটা ঠিক রাখতে হবে। উপরটা ম্যাম ই এ হবে হ্যাঁ অ্যাবসলিউট যদি আমরা বলি তাহলে এটা হবে ই অফ এ এ, ঠিক আছে। এই দেখেন এই যে এইটাই কি সেম যে দুটো ভ্যালু দেওয়া আছে ট্রু ভ্যালু আর হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এই দুটো থেকে এই যে রিলেটিভ ইরোটা ক্যালকুলেট করা হয়েছে। এরকম আমরা ক্যালকুলেট করতে পারবো জাস্ট মানটা বসিয়ে। আচ্ছা তারপর থার্ডে যেটা আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ। এটা মানে কিছু না, রিলেটিভ ইরোরের সাথে যদি আমরা পার্সেন্টেজ হ্যাঁ। x 100 কে গুণ করে দিই তাহলে আমরা পার্সেন্টেজে পেয়ে যাচ্ছি। সো এটাই হচ্ছে পার্সেন্টেজ। এই ফর্মুলাগুলো কিন্তু লাগবে, প্রত্যেকটা ম্যাথ করার ক্ষেত্রে এই ফর্মুলাগুলো লাগবে। ইরোর আমরা ক্যালকুলেট করে করে দেখব যে কতটুকু ইরোর আমরা মিনিমাইজ করতে পারছি। সো পার্সেন্টেজ ইরোর কি বেসিক্যালি এই যে রিলেটিভ ইরোরটা আমরা পাচ্ছি, রিলেটিভ ইরোরটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি বা 100 দ্বারা গুণ করে, যেটাকে আমরা বলে থাকি যে পার্সেন্টেজ, সেই 100 দ্বারা যদি আমরা গুণ করে ফেলি তাহলে যেই আমার ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার পার্সেন্টেজ ইরোর আমরা বলতেছি। এইগুলো ইরোর ছিল মানে কোনো নেগেটিভ মান নাই। হ্যাঁ, কোনো নেগেটিভ মান আসবে না এখানে, সবসময় অ্যাবসলিউট অর্থাৎ মড করে মডুলাস করে দিতে হবে। দেখেন এই রিলেটিভ মড মাইনাস করা থাকলেও হচ্ছে, মডুলাস করলে তো প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ তো প্লাসে মান আসবে, অর্থাৎ পার্থক্যটা দেখাচ্ছে। কোনো কিছু পার্থক্য কি আমরা নেগেটিভে দেখাই না। আমি যদি বলি যে হ্যাঁ দুইজন ব্যক্তি আছে, তার হচ্ছে একজনের এজ 43 একজনের এজ 23, তো আমরা তার ডিফারেন্স কি কোনো সময় নেগেটিভে বলবো? যদি প্রথমে 23 দেওয়া থাকে পরে 43 দেওয়া থাকে, তাহলে 23 থেকে 43 বিয়োগ করবো না, আমরা 43 থেকে 23 বিয়োগ করবো অবশ্যই, তাই না? সো এটাও হচ্ছে সেম কাইন্ড অফ ডিফারেন্স। সো এখানে অবশ্যই পজিটিভ মান থাকবে। এখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিভাবে ইরোর ক্যালকুলেট করতে পারি সেটা একটু দেখব। আচ্ছা ইরোর কাজগুলো আমরা বুঝতে পারছি সবাই? এই ফর্মুলাগুলো একটু মনে রাখবেন, ইজি আছে, জাস্ট মনে রাখলেই হবে। প্রত্যেকটা ম্যাথে আমরা ইউজ করে যাব। আমরা কি বলতেছি যে ইরোর মানে হচ্ছে কোনো কিছু ডিফারেন্স, তাই না? তো ডিফারেন্স কি আমরা ডিফারেন্সিয়েশনের ভাষায় প্রকাশ করতে পারি না? ডেল x আমরা কি বলি? x মাইনাস x প্রাইম, এটা আমরা প্রকাশ করতে পারি। সো ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা ইরোর ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা এখানে একটা নোট দেওয়া আছে, এটা একটু পড়ে দেখেন তো বুঝতে পারেন কিনা কিছু। এই যে নোটটুকু দেখেন তো বুঝতে পারি কিনা আমরা কিছু। আপনারা শুনতে পাচ্ছেন পিছনে? না বুঝতে পারলে কোশ্চেন করবেন। মান, জাস্ট মানটা সাইন বা বুঝতে পারছেন? ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, লাইক 3.2, সাইনটা বাদ শুধুমাত্রই মান, ঠিক আছে? ম্যাগনিটিউড মানে হচ্ছে শুধু মানটা।
বুঝতে পারছি? একটু বলেন কি বুঝতে পারছেন? সাবস্ট্রাক্ট করতে হবে দুইটা নাম্বারকে। ম্যাম ওই বললে যে আমাদের মানটা দুটো আসবে। নাম্বার থাকবে ওই দুটো নাম্বার মানে ম্যাগনিটিউড ভ্যালুগুলো প্লাস করলে যেটা আসবে আমার অ্যাবসলিউট ইরো সেটাই আসবে। হ্যাঁ সেটাই বলছি। এটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারবো? যে প্রথমে যেটা দেখাইছিলাম আচ্ছা একটু দেখি আমরা এক্সাম্পলের মাধ্যমে। লাইক আপনাকে একটা ঘর আছে, মনে করেন স্কোয়ার ফিটের একটা ঘর, ঘরের মধ্যে আপনাকে বলতেছে ঘরটা মানে দৈর্ঘ্যটা প্রস্থটা মাপতে বলতেছে, ঠিক আছে? লাইক জাস্ট দৈর্ঘ্যটা মাপতে বলতেছে, প্রস্থ কত দরকার আলাদা নেই। সো মাপার কথা ঠিক আছে, এখন আপনাকে বলতেছে ছোট যে আমরা জ্যামিতি বক্সে স্কেল ইউজ করি না, ওই স্কেল দিয়ে মাপতে বলতেছে, ঠিক আছে? বাড়ি হচ্ছে এখন ওই স্কেল দিয়ে যদি আমরা মাপি তাহলে কি ইরর আসবে? অবশ্যই ইরর আসবে, তাই? তো আমরা এইটুকু হয়তো মেপে দাগ দিয়ে দিয়ে মাপলাম, তাও দেখা গেল যে স্কেল এইখানে বদলে আমরা এখানে বসিয়ে দিলাম। এরকম মানুষ মাত্রই ভুল হতেই পারে, হবে। এটা তো অবশ্যই এক্সাক্ট ভ্যালু আসবে না। সো লাইক দেখা গেল এটা ইজি জিনিস, জাস্ট আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতেছি। সো ওই সম্পূর্ণ মাপার পর যেটা সম্ভাব্য মান আসবে ওটারে তো লাইক আমার আসছে 23 সেন্টিমিটার মাপার পরে। এখন আমি যেহেতু মানুষ, আমি বলতেছি যে এখানে একটা ইরর থাকতে পারে, লাইক প্লাস মাইনাস 2 সেন্টিমিটার, হয়তো এটা 2 সেন্টিমিটার কম হতে পারে, 2 সেন্টিমিটার বেশি হতে পারে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা প্রস্থ মাপলাম, প্রস্থ মেপে আমি 14 সেন্টিমিটার প্লাস মাইনাস, এটাকে আমি 2 সেন্টিমিটার ধরলাম বা 1 সেন্টিমিটার যেটা ধরেন, যে এখানেও 14 সেন্টিমিটারে একটা প্লাস মাইনাস ভ্যালু আসতে পারে। সো এখানে কি বলেছে দেখেন যে ইফ two numbers are added or subtracted, then magnitude of the absolute error in the result is the sum of the magnitudes of the absolute errors in two numbers. তাহলে যদি আমরা এই দুইটা নাম্বারকে অ্যাড করি, এইটুকু ভ্যালুকে অ্যাড করি, এইটুকু ভ্যালুকে অ্যাড করি, তাহলে আমরা কত পাচ্ছি? দেখেন এটাকে প্লাস ধরে নিই প্রথমে, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে 25 উপরটা 25 ও 16, তাই না? 9, তাই না? 9 পাচ্ছি। এখন যদি আমরা মাইনাস দেখে দেখেন দুইটা নাম্বারকে আমরা কি বলে সাবট্রাক্টেড করলাম, ঠিক আছে? অ্যাড না করে সাবট্রাক্টেড করলাম, সাবট্রাক্টেড করে আমরা কি পেলাম? একটা ইরর আসলো, তাই না? 9 আসলো আমার। এখন যদি এই এখানে আমার ইরো কতটুকু তাহলে অ্যারাইজ করতেছে বলেন তো? ইরো কতটুকু অ্যারাইজ করতেছে? 9 সেন্টিমিটার শিওর? এটা তো পারি না বের হয়েছে এখন শিওর, এটাই রেজাল্ট, এটা না এটাই রেজাল্ট, সেটাই আমি বলতেছি। এটা ভেবে দেখেন, এটাই হবে আমি এটা তো জাস্ট একটা সাবট্রাক্ট করলাম, আমরা তো এখন অ্যাবসলিউট ইরো বের করি। অ্যাবসলিউট বের করব, অ্যাবসলিউট বের করেন তাহলে একটু সবাই একটু বের করি অ্যাবসলিউট ইরোটা। ম্যাম এখানে আমি x প্রাইম যে কোনো থেকে ধরতে পারি। হ্যাঁ যে কোনো একটাকে ধরেন। সেম আছে। পিছনে একটা সামনে করে মাইনাস সেম আসে? জি ম্যাম। সবাই একটু করেন। সেই কথাই এখানে বলা আছে, ঠিক আছে? এটাই এখানে বলা আছে, জাস্ট আমরা এক্সাম্পল দিয়ে দিলাম। যদি আমরা সাইন নিয়ে কাজ করি তাহলেও যা আসবে, ম্যাগনিটিউড নিয়ে যদি কাজ করি তাহলেও সেই সেটাই বলা আছে, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমরা একটু ইরর ক্যালকুলেশনের ফর্মুলাটা দেখি, ঠিক আছে? সো এখানে একটা জেনারেল
ফর্মুলা দেওয়া আছে ইরোর ক্যালকুলেশনের জন্য। আচ্ছা প্রথমে কি ধরা হয়েছে দেখেন, এটা হচ্ছে একটা সিস্টেম অফ ইকুয়েশন। লাইক কোন একটা ফাংশনের তিনটে ভেরিয়েবল আছে, আর তিনটে ভেরিয়েবলের হয়তো বা একটা লাইক এরকম আপনি বলবেন 3x প্লাস 4y প্লাস 5z। এটা কি তিনটা ভেরিয়েবলের একটা ফাংশন, তাই না? তো এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি f x y আর z, ঠিক আছে? সো এটাকে বলা হচ্ছে f of x y z হচ্ছে একটা 3 ভেরিয়েবলের একটা ফাংশন। হ্যাঁ, এখন এই ফাংশনের হয়তো একটা কোনো মান আছে, সলভ করলে আমরা হয়তো কোনো একটা মান পাবো, তাই না? এখানে x এর একটা মান আছে, y এর একটা মান আছে, z এর একটা মান আছে, স্যাটিসফাই করবে অবশ্যই কোনো একটা মান, যেটা করলে কি এই যে 3x 4y 5z কি হবে 0, ঠিক আছে? কোনো একটা মান আছে অবশ্যই তিনটা ভেরিয়েবল। আচ্ছা এখন এই তিনটে ভেরিয়েবলের তিনটা মান পাবো। এখন আমরা কি বলতেছি যে নিউমেরিক্যাল মেথডের অ্যানালাইসিস যদি আমরা ইউজ করি তাহলে কি আমরা এক্সাক্ট মান পাবো না, ইরর আসবে। সো ইররটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করব সেটা একটু এখন দেখি। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফাংশন। এখন প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রত্যেকটা ভেরিয়েবলের আলাদা আলাদা ইরর প্রথমে বের করে নিচ্ছি। দেখেন x এর জন্য প্রথমে কি করতেছে, এটা হচ্ছে del x of ফাংশন ডিফারেন্সিয়েশন করতেছে বেসিক্যালি, ঠিক আছে? আবার del y এর জন্য পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে না, কারণ তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল। পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে কি বুঝতে পারতেছি তো? সবাই একটু খাতা কলমে করেন, ঠিক আছে? যদি কনফিউশন থাকেও সেটা চলে যাবে যদি আমরা খাতা কলমে করি। আগে যে নোটটা ওখানে আমরা সাবস্ক্রাইব করে দিলাম, ওটা অ্যাড করলেও সেমই আসবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে টোটাল যে ফাংশনের ডেরিভেটিভ কি হবে, তিনটে ইরোর অবশ্যই সাম, টোটাল ইরোরটা, তাই না? এটা কি আমার আলাদা আলাদা ইরোর, x এর জন্য একটা ইরোর, y এর জন্য একটা ইরোর, z এর জন্য একটা ইরোর। হ্যাঁ আমরা আলাদা আলাদা করি, আমি আলাদা আলাদা করে বুঝিয়ে যাচ্ছি দেখানোর জন্য, এখানে একসাথে করা হয়, ঠিক আছে? এখন টোটাল ইরোরটা তাহলে কি হবে, del of u এই তিনটার যোগফল, যেহেতু এই ফাংশনটাকে আমি কি u ধরে নিয়েছি, তাই না? তাহলে টোটাল ফাংশন ইরোরটা এখানে বের করতেছি কি del of x একই কথা, কিছু সামনে সো এটা আমার টোটাল ইরোর, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে একটা জেনারেল ফরম্যাট দেখানো হচ্ছে, যদি এখানে ফাংশনে আমার তিনটে ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা বের করছি, যদি এখানে আমার 10টা ভেরিয়েবল থাকে বা n সংখ্যক ভেরিয়েবল থাকে তাহলে জেনারেল ফর্মুলাটা জাস্ট এরকম দাঁড়াবে, ঠিক আছে? সো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে সামেশন অফ ডেল্টা অফ f ডিভাইড বাই ডেল্টা অফ xi আর ডেল অফ xi, ঠিক আছে? এটা আমরা বলতে পারি, জাস্ট জেনারেল ফর্মুলাটা দেখাইছে, যেখানে যদি 10টা ভেরিয়েবল থাকে না 10টা ভেরিয়েবলের জন্য এরকম 10টা বের করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভস করে প্রত্যেকটা ইরর ক্যালকুলেট করে দেন সাম করতে হবে। আচ্ছা তাহলে ওই হবে নাকি যে কোনটা del x এর সাথে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে ডেল্টা z এখানে x দেওয়া আছে, কোথায় দেওয়া আছে মুছে বলছি, যেটা এখানে হবে এটা নিচে হবে। সো এখানে দেখেন প্রথমে তো ইরর বের করছি, তাই না? del of u হচ্ছে আমার ইরর, আর এক্সাক্ট ভ্যালু কি আমার u যেটা, তাই না? এক্সাক্ট ভ্যালু হচ্ছে আমার u আর ইরর হচ্ছে আমার del of u। তাহলে রিলেটিভ ভ্যালু কি হবে, রিলেটিভ ইরর কি হবে,
যে u minus u prime by u এটা হচ্ছে আমার ইরো u minus আর u এটা হচ্ছে prime আমার এক্সাক্ট ভ্যালু। তাহলে ইরোর কি হবে? u minus u u prime minus del u u divided by minus del u divided divided by by q q. শিওর? এটাই তো হবে। সবাই শিওর? সবাই একমত? এটাই হবে? এবার এখানে del u কি? error ইরো। আমরা কি বলেছিলাম রিলেটিভ ইরোর এর ডেফিনিশনে যে এক্সাক্ট ভ্যালুর সাপেক্ষে ইরো। error তাহলে কি হবে? ইরোটা কি আমার ডেল অফ ইউ আর এক্সাক্ট ভ্যালু হচ্ছে q. ইউ। তাহলে ইউ এর সাপেক্ষে ডেল অফ ইউ হচ্ছে আমার রিলেটিভ ইরোর, কারণ এখানে ডেল অফ ইউ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস u ইউ prime প্রাইম। ঠিক আছে, তো এখানে ইউটা দেওয়ার দরকার। ডেল অফ ইউ মানে হচ্ছে ইউ মাইনাস u prime ইউ প্রাইম, মানে হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালুর সাপেক্ষে হচ্ছে আমার ইরো। এখন হচ্ছে আমরা একটা ম্যাথ করি এক্সাম্পল দিয়ে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে আসতেছে। ফর্মুলাটা তো আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে টোটাল ইরোরের ফর্মুলা আর এটা হচ্ছে আমার রিলেটিভ ইরোরের ফর্মুলা। জাস্ট এই দুটো জিনিস লাগে। দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, সবাই একটু খাতা কলমে পড়েন। একটা এক্সাম্পল আছে, এখানে বলতেছে কি ফাইন্ড দ্য রিলেটিভ ম্যাক্সিমাম ইরোর ইন দ্য ফাংশন। ফাংশন দেওয়া আছে কত? ইউর মান দেওয়া আছে 5x y স্কয়ার ডিভাইডেড বাই z কিউব, এবং এখানে x y z এর একটা মান দেওয়া আছে এবং del y del x del y del z সবগুলোর একটা মান দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কাজ কি? ফর্মুলা অনুসারে প্রত্যেকটার মান বের করে নাও। প্রথমে আমরা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বের করি। এখানে আমাদের ফর্মুলায় কি কি লাগতেছে? দেখেন এখানে আমার এই মানগুলো তো দেওয়াই আছে, তাই না? এই তিনটা জিনিস দেওয়াই আছে, জাস্ট বের করা লাগবে কি আমার এই যে এই পার্শিয়াল ডেরিভেটিভটা, এই পার্শিয়াল ডেরিভেটিভটা এবং এই পার্শিয়াল ডেরিভেটিভ, এই তিনটা বের করা লাগবে। সেটা আমরা প্রথমে বের করে নিই। এটা কি হবে বলতে পারে কেউ? পার্শিয়াল ডেরিভেটিভ যদি করি এই ইউটাকে যদি x এর সাপেক্ষে করি তাহলে কত আসবে? এটাকে যদি আমরা x এর সাপেক্ষে করি, ডেরিভেটিভ করি, তাহলে কত আসবে? equal to 1 কে আসলো? কে আসলো? যেহেতু আমরা x এর সাপেক্ষে করতেছি, এখানে এই বাকিগুলোকে আমার কনস্ট্যান্ট, এই বাকিগুলোকে আমরা কি ধরতেছি? 5y স্কয়ার ডিভাইড বাই 5y স্কয়ার ডিভাইড বাই z, এইটুকু আমার কনস্ট্যান্ট। শুধু আমার ডেরিভেটিভ কোনটা আছে? x এর পার্ট। তাহলে x এর পার্টটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত আসে? আমাদের মনে আছে যে
ছিল না? তাহলে এখানে x এর পাওয়ার কত আছে? এটা যদি ডেরিভেটিভ করি x এর পাওয়ার কত আছে? 1। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে? x 1 into 1 minus 1 এরকম আসবে না? সো এটা পুরো মানটা মানে কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। 1 হয়ে যাচ্ছে না? সো তখন আমরা কি 5y² ডিভাইড বাই z কিউব পাচ্ছি। বুঝতে পারছি এটুকু পার্শিয়াল ডেরিভেটিভ কিভাবে করছি? এখানে পার্শিয়াল ডেরিভেটিভ যখন আমরা করি তখন হচ্ছে যেটা আমার চলকটা আছে নিচে, ঠিক আছে, যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি সেই চলকটাকে শুধুমাত্র আমরা ডেরিভেশন করে বাকি পার্টটাকে কি করে দেই? কনস্ট্যান্ট রেখে দিই। সো এই y এর মান আর z এর মান এবং 5 সবগুলো হচ্ছে আমাদের এখন কনস্ট্যান্ট, শুধুমাত্র এই x টা হচ্ছে আমার এখানে চলক, কারণ নিচে আছে আমার কত? x। সো x কে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, ঠিক আছে। সো এইটা করে আমরা এই মানটা পাইছি। এখন যদি আমরা y কে করি তাহলে কত আসবে? সবাই একটু বের করি। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু বের করেন। কারণ এরকম এইটাই যে থাকবে এমন কোনো কথা নেই, অন্য কোনো ম্যাথ থাকতে পারে, তখন কিন্তু করতে হবে পার্শিয়াল ডেরিভেটিভটা। সো এটা একটু আমরা রিক্যাপ করি, মনে আছে তারপর আবার একটু রিক্যাপ করে দিই। বেসিক্যালি হচ্ছে y x y স্কয়ার del y সাপেক্ষে করবে কত আসে? সো এখানে কি 5x ডিভাইড বাই z কিউব হচ্ছে আমার কনস্ট্যান্ট, শুধুমাত্র y স্কয়ার কে করতেছে। সো y স্কয়ার কে করলে কত আসে? 10x divided by z cube। এইটুকু আমি কনস্ট্যান্ট করে দিচ্ছি। এখন y স্কয়ার কে করলে কি আসবে? আমার n প্রথমে চলে আসবে না? কারণ ফর্মুলা n into x to the power n minus 1। সো n আমার কত? 2 চলে আসে, ঠিক আছে। দেন এখানে x মানে এখানে চলক মানে y আছে, x y যেগুলো থাকবে, তাই। সো y to the power কি হবে? 2 minus 1 এটা হবে না? তাহলে এখানে কত আসছে? 5x নিচেকে দেখতে পাচ্ছি? পুরো দেখা যাচ্ছে। 5x minus z3 2y 5x divided by z cube into 2 সেটাই বলে কি আসে? 10xy divided by z। এটা আসে না? এবার সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? না বুঝতে পারলে কিন্তু আবার আমি বুঝিয়ে দেব, কারণ প্রত্যেকটার পার্শিয়াল ডেরিভেটিভ আলাদা আলাদা হবে। সো আপনাদের একটু ডিফারেন্সিয়েশন কিভাবে করে ওই ফর্মুলাগুলো একটু রিক্যাপ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এখন জেডটা সবাই একটু বের করি তো, জেডটা বের করি। তিনটা বের লাগবে না এখানে। এখানে x এরটা বের করছি, x এর সাপেক্ষে বের করছি, y এর সাপেক্ষে বের করছি, আর z এর সাপেক্ষে একটু বের করি। সব একটু করেন ভালো করে। এখানে কত আসে z এরটা ডেরিভেটিভ করলে? -15x y square z inverse 4
minus 15xy² divided by Z to the power 4. z to the power 4. কিভাবে আসছে সেটা সবাই বুঝতে পারছি? করতে পারছে কেউ? আর কেউ যেটা বুঝিনি। যেটা বুঝেন নাই? আচ্ছা দেখেন সেখানে কি ছিল 5x² divided by z, তাই না? এটা ছিল। এটাকে আমার কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে z এর সাথে, তাই তো? আচ্ছা তো আমরা কি বললাম, যেটা থাকবে আমার চলক সেটা বাদে বাকি সবাই কি কনস্ট্যান্ট। তো এখানে আমার z³ হচ্ছে চলক আর বাকি সবকিছু হচ্ছে আমার কনস্ট্যান্ট। তো 5xy² এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট পার্ট, আর ডেরিভেটিভ করব শুধুমাত্র কাকে? 1/z³। এখানে 1/z³ z³ কিন্তু নিচে আছে, হ্যাঁ। এখন এটাকে আমি ডেরিভেটিভ করার সুবিধার্থে এটা আমি লিখে নিলাম জাস্ট দেখানোর জন্য আপনাদের। এই z³ কে আমরা কিভাবে লিখতে পারি? z to the power -3 লিখতে পারি? লেখা যায় z³ কে z to the power -3? ও আমি কি করতে করি, ঠিক আছে? z³ কে আমরা z to the power -3 লিখে দিলাম। তাহলে 5xy²। এখন এটা কি আমার x to the power n এর সূত্র পড়ছে? তাহলে কি n x to the power n - 1, তাই না? সো এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কত আসে? n কত আমার? -3 z to the power -3 - 1, তাই না? n - 1। তাহলে যদি এটাকে আমরা লিখি প্লাস করে তাহলে কত আসে? -15xy² z to the power -4, তাই না? এখন এটাকে যদি আরেকটু এইভাবে লিখি তাহলে কি -4টা কি z to the power 4 করে দিতে পারি না নিচে নিয়ে, আর উপরে থাকে 5x। বুঝতে পারছো সবাই? সবাইকে বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা ডেরিভেটিভ বের করা শেষ, ঠিক আছে? যেগুলো আননোন ছিল এখন সবগুলোই কি আমার নোন, কারণ আমার এই মানগুলো উপরে দেওয়া আছে। দেখেন তো এখানে আমি del x এর মান কত আছে? 0.001। এখানে কত আসবে করলে? y এর মান কত দেওয়া আছে? 1। z এর মানও 1। সবগুলোর মান বসিয়ে দিচ্ছি। আজকের ক্লাসে ক্যালকুলেটর লাগবে, নেক্সট ক্লাস থেকে সবাই ক্যালকুলেটর নিয়ে আসবেন, ঠিক আছে? ম্যাথ করতে ক্যালকুলেটর লাগবে আমাদের। আচ্ছা এটা করলে হচ্ছে কত আসে? 0.03 আসে। 0.0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে সাম করে দিই তাহলে হচ্ছে এই মানটা আমার আসে। সো এটা হচ্ছে আমার ইউরো, ডেল ইউর মান পেয়েছে। আচ্ছা আমাদের কোশ্চেনে কি বলছে? যে রিলেটিভ ম্যাক্সিমাম ইউরোটা বের করতে। সো আমাদের ম্যাক্সিমাম ইউরোটা বের করতে হবে। এটুকু সবাই করে ফেলবে, তারপর আমি এটা দেখাচ্ছি। ম্যাক্সিমাম রিলেটিভ এরর। হ্যাঁ রিলেটিভ এররের ফর্মুলা বসিয়ে হবে। ঠিক আছে।
করছি এটুকু। তাহলে সব হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমাম ইরোরটা বের করে ফেলেন। ইউ এর ভ্যালুটা 5 করতে পারলাম এর মান তো হুম ওই যে ফাংশন দেয়া আছে ফাংশনে x এর মান ইউ এর মান এখানে কি del of u divided by u তাই না? রিলেটিভ ম্যাক্সিমাম ইরোর কি হবে? u এর মান কত? u এর মান কত ছিল? u কত ছিল? এর del u আর u কত? হ্যাঁ 5 বের হবে। কেন 5 বের হবে? x y z তিনটা কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। সো যদি 1 বসে তাহলে কি আসবে? 5 আসবে। ঠিক আছে? 0.006 সো উপরে হচ্ছে 0.03 divided by 5 সো 0.006 এটা মান আসছে। এখন কেউ এখানে বলতে পারে এটা ম্যাক্সিমাম কেন হলো? রিলেটিভ এরর যেটা আমি বুঝছি তাই না? এটা তো আমরা দেখে আসছি। কেন রিলেটিভ ম্যাক্সিমাম এরর হলো? কেন ম্যাক্সিমাম আমরা বলতেছি এটাকে? ফর্মুলার দিকে একটু তাকান, একটু চেঞ্জ আছে ফর্মুলাটা। সবগুলো পজিটিভ মান নেওয়া হচ্ছে মডুলাস করে দেব হ্যাঁ এখানে দেখেন সবগুলোর মডুলাস মান নিয়েছে। নেগেটিভ মান কিন্তু আমরা কোথাও নেই, মানে পজিটিভ মান নিয়ে ম্যাক্সিমাম মানটা আমরা নিয়েছি, যেটা ম্যাক্সিমামে আমরা আসতে পারে। যদি এটা মডুলাস না করে আমরা নেগেটিভ নিতাম তাহলে কিন্তু কম মান আসতো। সো যদি মড বলা হয় যে রিলেটিভ মিনিমাম ইরো বের করেন তাহলে এই মডুলাসটা আমরা করব না, ঠিক আছে? আর যদি ম্যাক্সিমাম বলা হয় তাহলে এখানে আমরা এই যে মডটা করে অ্যাবসলিউট ভ্যালুটা নিই, যাতে করে আমার ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসে সেটা আমরা পেতে পারি। সেই ম্যাক্সিমাম ভ্যালুর সাপেক্ষে যদি আমরা রিলেটিভ করি তাহলে তো অবশ্যই রিলেটিভ ম্যাক্সিমাম ইরোটাই আমার বের হবে। পুরো ম্যাথটা কেমন বুঝতে পারছি সবাই? জাস্ট এই ফর্মুলায় যে এই তিনটা জিনিস বের করতে হবে। ভেরিয়েবল এখানে বেশি থাকতে পারে, লাইক x y a স্কয়ার, এখানে z আছে, এখানে হচ্ছে w থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। তো যদি 4টা থাকে তাহলে 4টার জন্য 4টা আসবে, 5টা থাকলে 5টার জন্য 5টা আসবে। সবগুলোর ক্ষেত্রে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ করে এই মানগুলো বের করে নিতে হবে। আর এই যে বাকি যে মানগুলো এগুলো কোশ্চেনে দেওয়াই থাকবে, এগুলো বের করা দরকার নেই। আমরা একটু ব্রেক নিই, হ্যাঁ ব্রেক নিয়ে হচ্ছে আবার 30 মিনিটসের একটা ব্রেক নিই, তারপর হচ্ছে আবার নেক্সট ডে কন্টিনিউ করি, তারপর হচ্ছে তখন অ্যাটেন্ডেন্সটা নিই। কিছু বলছেন? না ভিডিও পজ করতে হ্যাঁ ভিডিওটা একটু পজ করে নেক্সট ক্লাসে